আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আমি কাজী হক। আমি আজকে মূলত এসেছি হচ্ছে গিয়ে হ্যাঁ ভোট বিষয়ে কিছু বলার জন্য। যেটা হচ্ছে হ্যাঁ ভোট আসলে কাদের জন্য জলাতঙ্ক রোগের কারণ? মূলত হচ্ছে গিয়ে তাদের জন্য জলাতঙ্ক রোগের কারণ যারা হচ্ছে ভবিষ্যৎ যে হচ্ছে গিয়ে আপনার যে স্বৈরাচারী ব্যবস্থা এটাকে আসলে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটার জন্য হচ্ছে গিয়ে তারা মূলত এই হ্যাঁ ভোট দেখলে আসলে বা প্রশ্ন শুনলে আসলে গা শিউরে ওঠে তাদের। এটা আসলে কোনো প্রশ্ন করা নয়। এই হ্যাঁ ভোটের প্রশ্নটা হচ্ছে গিয়ে এমনই যেটা হচ্ছে গিয়ে আপনাকে ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশ করার জন্য একটা একটা যেটা হচ্ছে গিয়ে বলতে পারেন যে মেটিকুলাস ডিজাইন, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গণভোটে এই যে বিপ্লবের গণভোট, এই গণভোটে হ্যাঁ ভোট দিতে হচ্ছে। মূলত হচ্ছে কি বড় ইদানিং দেখা যাচ্ছে যে ২ টা পরিবার কেন্দ্রিক ২ টা রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ। তারা নিশ্চয়ই এটি চাইবে না যে গণভোটটা আসলে হ্যাঁ ভোটটা আসলে জয়যুক্ত হোক। এজন্য আসলে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আসলে তারা মাঠে নামবেন এবং না ভোট দেওয়ার জন্য আপনাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করবেন এবং আপনারা তাদেরকে চিহ্নিত করবেন। যদি আপনার কোন এলাকায় বা আপনার কোথাও যদি দেখেন যে এভাবে না ভোট ক্যাম্পেইন হচ্ছে, সেক্ষেত্রে আ যারা না ভোট ক্যাম্পেইন করছেন তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং তাদেরকে ভোট বিপ্লবের মাধ্যমে সেটাকে আপনারা মানে প্রতিহত করবেন, ঠিক আছে? কোনো যে দলই হোক সেটা, ঠিক আছে? যে দেখছেন যে আপনার ক্যাম্পেইন করছেন কিন্তু হচ্ছে গিয়ে ভোট বিপ্লবের এই গণভোট যে বিষয়, এ বিষয়ে কিছু বলছে না বা এড়িয়ে যাচ্ছেন, তাহলে মনে রাখতে হবে যে আপনারা ওই দলটা আসলে ২য় ফ্যাসিবাদ বা স্বৈরাচার হওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। মূলত সেই দলই মনে রাখতে হবে যে ন্যায়ের পক্ষে থাকবে, সেই যে দল হচ্ছে হ্যাঁ ভোট সম্পর্কে আপনাদের ক্যাম্পেইন করবেন। যে দল হ্যাঁ কথা সহজ, এক কথায় যে দল হ্যাঁ ভোট নিয়ে ক্যাম্পেইন করবেন সেই দল হচ্ছে জনগণের রায়ের জন্য আপনাদের দ্বারে এসেছেন। আর যে দল হচ্ছে গিয়ে না ভোটে ক্যাম্পেইন করছেন তারা হচ্ছে গিয়ে আপনার এই স্বৈরাচারের জন্য স্বৈরাচারের পথকে সুগম করে দিচ্ছেন, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে আরো একটা বিষয়, বড় একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে বড় দুটি পরিবারতান্ত্রিক যে ২ টা রাজনৈতিক দল, তারা হচ্ছে গিয়ে তাদের একটা বিশেষ এই যে সংবিধান রয়েছে, এই যে জুলাই সনদের যে কিছু মানে নীতিমালা রয়েছে বা হচ্ছে গিয়ে আইনি যে কাঠামো রয়েছে, এই কাঠামোতে এমন ২ টি ভাইটাল নিয়মের কথা বলবো আজকের, যে এই রুলটা ফলো করলে ২ টা পরিবারতান্ত্রিক যে দল রয়েছে এটার আছে কফিনের শেষ পেটা ঠুকে দেওয়া হচ্ছে এই হ্যাঁ ভোটের মাধ্যমেই, ঠিক আছে? এই জন্য হয়তো বা অনেকে কৌশল অবলম্বন করতে পারেন বা অন্য অন্য ধরনের করতে পারেন, ঠিক আছে? এর জন্য আসলে আমাদের সবাইকেই হ্যাঁ ভোট দিতে হচ্ছে। কেননা এই জুলাই জাতীয় সনদের মানে যে ৮০টা যে বিষয় রয়েছে তার মধ্যে ২টা বিষয়ে মানে একটা বড় রাজনৈতিক দল হচ্ছে কি তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কি ২টা সেই বিষয়? সেটা হচ্ছে এক ব্যক্তি সারা জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীত্ব থাকতে পারবেন না। ২য় নম্বর হচ্ছে গিয়ে আপনার মানে একই ব্যক্তি মানে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না। এই ২টা বিষয়ে মানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন বড় একটা রাজনৈতিক দল। আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অন্য সব বিষয়ে মতানৈক্য হয়েছে। আর একটা যে বিষয় তত্ত্বাবধায়ক সম্পর্কেও অন্য দলেরও মোটামুটি নোট অফ ডিসেন্ট আছে কিন্তু তারা পরবর্তীতে সেটা মেনে নিয়েছেন ধরা চলে। কিন্তু এখন যে ২টা নোট অফ ডিসেন্ট যেটা হচ্ছে গিয়ে সারা বছরে বা সারা জীবনে সে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব থাকতে পারবেন না। এর দ্বারা হচ্ছে পরিবারতান্ত্রিক বা রাজতন্ত্রের অর্থাৎ পরিসমাপ্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখেন ভাই এই যে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্রের মাধ্যমে কিন্তু আসলে স্বৈরাচার ফিরে আসে এবং বারবার ফিরে আসে এবং দুঃখ একটি দুঃখজনক কথা হলেও এটার প্রকৃতি সত্য। যদি এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, স্বৈরাচার আসবে, আসবে, আসবে মানে আসবে। কেননা আগের যে ৭২ সালের সংবিধান রয়েছে, সেই সংবিধান শুধু একটি স্বৈরাচারকেই আগমন ঘটাতে সাহায্য করে। এ কারণে করে যে হচ্ছে গিয়ে সংবিধান যে যার মতন করে লিখে নিতে পারছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এই সংবিধানের মাধ্যমেই কালো আইনকে সাদা করছে, সাদা আইনকে কালো করা হচ্ছে। আর এই আইনের মাধ্যমেই কেউ মনে হয় না যে বিচার ঠিকভাবে পাচ্ছেন বা পেয়েছে ইতিপূর্বে। এই স্বৈরাচারী সংবিধানের মাধ্যমেই যত প্রকার অনিয়ম হচ্ছে, অনিয়ম এই স্বৈরাচারী সংবিধানের মাধ্যমেই রয়ে গেছে
এখন হয়তো অনেকে বলছেন যে এই সংবিধান যদি নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় সনদের মাধ্যমে, তাহলে তো আমাদের স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতাই থাকছে না। এটা যারা কথা বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হচ্ছে মন গড়া কথা এবং স্বার্থের রাজনীতির জন্য এই কথাটা বলছেন তারা। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে গিয়ে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে ইতিহাসকে বিকৃতি করা নয়, কোনো ইতিহাস মুছে ফেলা নয়। এই জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে গিয়ে একটা সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনৈতিক যে প্রেক্ষাপট, এটার পরিবর্তন। অর্থাৎ আমরা যে ৫৪ বছর যে আমাদের দেশে যে ৫৪ বছর যে রাজনৈতিক হয়েছে, সেই রাজনীতির যে সংস্কৃতির পরিবর্তন বলা চলে এটাকে। অর্থাৎ রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনই হচ্ছে গিয়ে এই জুলাই জাতীয় সনদ। এই জুলাই বিপ্লবী সনদের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশে ইনশাল্লাহ কোনো ধরনের হচ্ছে গিয়ে যে ফেসিবাদ বা হচ্ছে গিয়ে স্বৈরতন্ত্র ইনশাল্লাহ আর আসবে না, এতটুকু বলা যায়। এবং এর প্রভাব সুদূর প্রসারী। এই যে দেখেন যে মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছি। ২০০ টাকা ধরেন, ২৫০ টাকার সয়াবিন তেল আমাদেরকে ৩৮০ টাকা বা ৪০০ টাকায় ধরেন খেতে হচ্ছে, সরি মানে ২০০ টাকায় খেতে হচ্ছে ধরেন ১২০ টাকার সয়াবিন। আর ধরুন ১০০ এই মরিচের কেজি হওয়া উচিত ৬০ টাকা। ধরেন ক্ষেত থেকে যদি আনা হয় সেক্ষেত্রে হয়তো বা এখনও হয়তো বা ৬০ টাকা দরে আনবে, কিন্তু আমাদের কাছে এটা আস্তে আস্তে সেটা ১২০ টাকা হয়ে যায়। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে গণভোক্তা অধিকার আইন, এটা এমনভাবে করা হয়েছে, স্বৈরাচারী সংবিধানে এটার প্রয়োগ থাকবে কিন্তু আসলে এটার আইন থাকবে কিন্তু এটা আসলে প্রয়োগ করতে পারবেন না। কিভাবে পারবেন না? এটা হচ্ছে সেই একটা প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ রাজনৈতিক দলের মাধ্যমে এটা হচ্ছে না। কি কারণে হচ্ছে না? আরও একটা যৌক্তিক কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগ। আপনারা তো সবাই বলছেন যে নির্বাহী বিভাগের মাধ্যমে সকল বিভাগকে কুক্ষিগত করে রাখা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে কাজ করতে দেয় না। এরা কোনো প্রতিষ্ঠানকেই কাজ করতে দেয় না। দেখেন যে হচ্ছে গিয়ে ভোক্তা অধিকার আইন আছে, কিন্তু এটাকে আপনি সুষ্ঠুরূপে পরিচালনা করবেন কি করে? কারণ একজন ব্যবসায়ী মহল যারা রয়েছেন, বড় বড় ব্যবসায়ী মহল, সিটি গ্রুপ, এই সেই, বসুন্ধরা, এই সেই, তারপরে বড় বড় যে কোম্পানিগুলি রয়েছে, সেই মালিক সমিতি তারা দেখা গেল যে ১৫০ কোটি ২০০ কোটি টাকা ধরেন কোনো একজন মন্ত্রীকে দিল। সে করলো কি? নির্বাহী বিভাগকে বললো যে হ্যাঁ এটা এইভাবেই চলবে, ওই আইনের জায়গায় রাখো, ঠিক আছে, আমার পকেট ভারী, অতএব ওই আইন দিয়ে কাজ হবে না। এইভাবে হয় কি, একটা দেশে একটা সিন্ডিকেট তৈরি হয়। এর মাধ্যমে আপনাকে আমাকে এর খরচটা বহন করতে হয়। অর্থাৎ এই যে ব্যবস্থা, এই যে হচ্ছে কি আপনার অনৈতিক একটা নিয়ম, এই অনৈতিক নিয়ম মূলত হচ্ছে এই ৭২ সালের সংবিধানের কারণে। আর এই ৭২ সালের সংবিধান হচ্ছে গিয়ে আপনার আমার সবার জন্যই একটা কাল হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের এমন কোনো সংবিধান নেই যেখানে এই একটা সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা হয়েছে, বারবার কাটাছেঁড়া করতে করতে এরকম করা হয়েছে। এই বাংলাদেশের সংবিধানে ১১ বারের উপরে কাটাছেঁড়া করা হয়েছে, শুধু আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু কার্যকরী আইন কোনো হয়নি। এর মূল কারণই হচ্ছে গিয়ে ফ্যাসিজম বা হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থাকে প্রভাবিত করে এই যে হচ্ছে গিয়ে আপনার এই স্বৈরাচারী সংবিধানের মাধ্যমে, এই ৭২ সালের সংবিধানের মাধ্যমে, ঠিক আছে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে এই রাজনৈতিক দল, সব দল মিলেও আসলে এখন পর্যন্ত এমন এই সিদ্ধান্ত উপনীত হতে পারেনি যে একটা কার্যকরী সংবিধান থাকবে বাংলাদেশে, কার্যকরী একটা রুলস রেগুলেশন থাকবে, কিন্তু আসলে হয়নি। দেখা গেল এই সরকার এসছে তার মতন আবার সংবিধান করেছেন, ওই সরকার এসছে তার মতন করেছেন, অর্থাৎ কাটাছেঁড়া করতে করতে আসলে এটা কিছুই হয়নি। কেউ একটা ঘর করেছে, এই ঘরের বলেছে যে আমি একটা শুধুমাত্র বিল্ডিং উঠেছে, বিল্ডিংয়ের বলেছে আমি বাথরুম করব, বাথরুম করেছে। আরেকজন আবার মালিক এসেছে, সে বাথরুমটা ভেঙে দিয়েছে। আরেকজন বলেছে আমি ড্রয়িং রুম করবো, ড্রয়িং রুমটা ভেঙে দিয়েছে। আসলে এখন পর্যন্ত ঘরটাই তৈরি করা হলো না। আমাদের সংবিধানটা আসলে এরকম একটা সিচুয়েশনে দাঁড় হয়ে গেছে, কিন্তু আসলে ঘর এখন পর্যন্ত তোলাই হলো না আমাদের।
একজন আসে একজন ভাঙে, একজন আসে আরেকজন ভাঙে। কার্যকরী আইন ছাড়া কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না, আর সেই রাষ্ট্রের মানুষই ভালো থাকতে পারে না। সেখানে অবশ্যই ফ্যাসিজম ঘুরে আসবেই আসবে ঘুরে ফিরে। যেটা হচ্ছে, তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যেটা হচ্ছে জুলাই বিপ্লবের গণভোটে আপনারা সবাই হ্যাঁ ভোট দেবেন। আর আপনারা যদি জুলাই বিপ্লবের গণভোটে হ্যাঁ ভোট যদি না দেন, সেক্ষেত্রে চাটুকারিতার জন্ম হবে, সেক্ষেত্রে নেলসন ম্যান্ডেলা তৈরি হবে না, সেক্ষেত্রে ভালো বিজ্ঞানী চিকিৎসক কেউ তৈরি হবে না। দুঃখের বিষয় দেখেন, অন্য রাষ্ট্রে তাদের উন্নয়নের জন্যই তারা তাদের সংবিধান এটা পরিবর্তন করেছেন। আমেরিকা তাদের প্রয়োজনে তাদের সংবিধান পরিবর্তন করেছে, সেজন্য কি তাদের ইতিহাস মুছে গেছে? রাশিয়া তাদের প্রয়োজনে সংবিধান রচনা করেছেন, সেজন্য কি তাদেরকে সংবিধান মুছে গেছে? আপনাদেরকে ভুল বোঝানো হয়, আপনাদেরকে ভুল বোঝানো হয় যে মানে 24 থাকলে হচ্ছে গিয়ে আপনার 71 মুছে যাবে। এটা হচ্ছে গিয়ে একটা ভুল একদম, মানে কি বলবো আর, ভোগাস কথাবার্তা বলা হয় আপনাদেরকে। ঠিক আছে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলে ম্যাক্সিমাম রাজনীতিবিদরা। এটা আসলে খুবই সমীচীন, এটা উচিতই না একদম। ঠিক আছে, আর ইতিহাস এমনভাবে বিকৃত হয়েছে আসলে। এখন সত্য ইতিহাস তো কেউ যদি সত্যভাবে ইতিহাস বলে, সেটা ক্ষেত্রেও আমাদের এখন সন্দেহ হচ্ছে আসলে কি এটা কি আদৌ কীভাবে হয়েছিল কি না। মানে আগে পরে এমনভাবে ইতিহাস বিকৃত হচ্ছে। যদি আপনি আপনার ইতিহাস বিকৃত হতে না দিতে চান, সেক্ষেত্রে বিপ্লবের গণভোটে হ্যাঁ ভোট দিন। ঠিক আছে, আর দেখেন, এই জন্য এই কথাগুলি বলছি যে দেখেন, আপনি কিন্তু দক্ষ কোনো মানুষ পাবেন না এখানে। দক্ষ যারা থাকবে তারা দেখবেন যে অবহেলার পাত্র হয়ে গেছে, সে দলীয় পর্যায়ে হোক, প্রশাসনিক পর্যায়ে হোক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সকল ক্ষেত্রে চাটুকারিতার জন্ম হয়ে গেছে, তেলবাজের জন্ম হয়ে গেছে। যে যত বেশি তেল মারতে পারে, তার আর তেলের অভাব নাই। তেলের মাথায় মাখো হতে রুক্ষ মাথায় ভাঙো বেল, কথা আছে না? ঠিক পরিবারতন্ত্রটাও ঠিক এরকমই। মানে এই 72 সালের সংবিধানটা ঠিক এটারই ইঙ্গিত করে। কি করে? যেমন একটা ধরুন যে একটা পুলিশের আইজি হবেন, যিনি আইজি হবেন তিনি এমনভাবে তেল মর্দন করেন, দেখা গেল সে ওই আইজি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তার চেয়ে একজন চৌখুস অফিসার, তাকে কিন্তু সে আইজি পদটা পাওয়ার কথা, কিন্তু সে পাচ্ছে না। কী কারণে পাচ্ছে না? তার তেল মর্দনের কারণে। ধরেন আর্মির একজন কমিশন র্যাঙ্কে যাওয়ার কথা যার, সে দেখা গেল আর্মির কমিশন র্যাঙ্কে সে যেতে পারে না। বা আরেকজন যে আর্মির যে কমিশন র্যাঙ্কে যে আছেন, সে হচ্ছে তেল মর্দন করতে পারেন, সে হচ্ছে দলীয় লোক। আর দলও এমনভাবে এটাকে মানে সাপোর্ট করে যে আমি যদি আমার প্রশাসনিক বা সব দিক আমি যদি স্ট্রং যদি না করি, আমি টিকে থাকতে পারবো না। এই জন্য ক্ষমতার অপব্যবহারের জন্য আসলে এগুলি করা হয়। আসলে কি ক্ষমতা তারা টিকে থাকতে পারে না। আর এজন্যই আমরা বিপ্লবের গণভোটে হ্যাঁ ভোট দিব, যাতে আমাদের দেশে চৌখস সেনা অফিসার, চৌখস ব্যক্তিত্ব গড়ে ওঠে, যাতে আমাদের বাংলাদেশকে একটা যোগ্য ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত হয়, রাষ্ট্রযন্ত্র যাতে যোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। এজন্যই আমরা বিপ্লবে গণভোটে হ্যাঁ ভোট দিব। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যেন চৌখস সেনাবাহিনীদের দখলে থাকে, আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী যাতে পুলিশের হাতে দক্ষ সৎ পুলিশ অফিসারদের হাতে যাতে সোপর্দ থাকে। এই জন্যই আমরা এবার বিপ্লবের গণভোটে হ্যাঁ ভোট দিব। এবং বাংলাদেশের সকল যে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ হতে সকল সরকারি প্রতিষ্ঠান যাতে স্বাধীনভাবে যে কাজ করতে পারে, সেজন্যই আমরা বিপ্লবের গণভোটে হ্যাঁ ভোট দিব। আর এজন্যই দিব যাতে আপনার আমার সকলের হচ্ছে গিয়ে ভবিষ্যৎ একটা বিনির্মাণে আমরা সকলেই সচেষ্ট হব। এই গণভোট শুধু আপনার আমার জন্য না, পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা হ্যাঁ বলি। মনে রাখবেন, আজকের আপনার চুপ থাকা মানে আগামী দিনের সেই দিনের অপেক্ষা করা। ওই দিনটা আপনাকে ইতিহাস তখন বলবে যে আপনি তো সে সময় কোন পক্ষে ছিলেন। তখন আপনি হয়তোবা মাথা চাপড়াবেন, হয়তোবা আপনি অনুতপ্ত হবেন, কিন্তু সে সময় শেষ সুযোগ থাকবে না। অতএব অনুতপ্ত হওয়ার আগে আপনি ইতিহাসের মানে সাক্ষী হতে, অর্থাৎ সুজলা সুফলা শস্য শ্যামলা সুখী সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণের সাক্ষী হতে আপনি জুলাই বিপ্লবের গণভোটে হ্যাঁ ভোট দিন। আর যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
আমরা এই কথা সবসময় মাথায় রাখবো, যেটা সবাই জানি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের জি, আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে গিয়ে এই যে জুলাইয়ের যে সংস্কারগুলি রয়েছে সেই সংস্কারগুলি আমি আমার যে কমেন্ট রয়েছে সেই কমেন্ট সেকশনে দিয়ে রাখছি। এগুলো আপনারা দেখে নেবেন, কেন এই রুল যে যে সংস্কারগুলি রয়েছে সেই সংস্কারগুলি দেখা আপনার আমার সকলেরই দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে আপনারা যে পিডিএফ ফাইলগুলি রয়েছে সেই পিডিএফ ফাইলগুলো নামিয়ে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তাই আপনাদের সবার সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধির জীবন কামনা করে আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।